হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা কিছুদিন আগে মাত্র একদিনের ছুটিতে চলে গেছিলাম মায়াপুরে ইস্কনে বেড়াতে। যেহেতু আগের থেকেই প্ল্যান ছিল যে কোনো রকম নাইট স্টে আমরা করব না, তার জন্য একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম শিয়ালদহ স্টেশন থেকে। শিয়ালদহ থেকে 6:50-এর ট্রেন ধরে আমরা মোটামুটি 8:30টার মধ্যে কৃষ্ণনগর সিটি জাংশনে পৌঁছে গেছিলাম। যেহেতু এত সকালে বেরিয়েছি, কোনো কিছুই খেয়ে আসা সম্ভব হয়নি, তাই প্রচণ্ড খিদে পেয়েছিল। কিন্তু এত সকালবেলা ওখানেও কোনো কিছুই ছিল না খাওয়ার মতো, তাই আমরা সোজা স্টেশন থেকে বেরিয়ে মায়াপুর যাওয়ার জন্য টোটো চেপে পড়ি। টোটোতে করে কেউ চাইলে ডিরেক্ট মায়াপুর অবধিও যেতে পারে, অথবা কেউ মায়াপুর ফেরিঘাট অবধিও যেতে পারে। তখন মায়াপুর ফেরিঘাট থেকে আবার ফেরি করে মায়াপুর যাওয়া যাবে। আমরা যেদিনকে গেছিলাম ওদিন সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমরা আর ফেরিতে করে যাইনি, আমরা ডিরেক্ট মায়াপুরই গেছিলাম। স্টেশন থেকে মায়াপুর পৌঁছাতে আমাদের প্রায় সময় লেগেছিল 30 মিনিটের মতো। ওখানে নেমেই আমরা আগে একটা খাওয়ার দোকানে ঢুকে পড়েছিলাম, একটুখানি ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে। এই হলো সেই মায়াপুর মন্দিরে ঢোকার প্রবেশদ্বার। আমরা মোটামুটি 9টার দিকে পৌঁছে গেছিলাম, কিন্তু এত সকালেও এত মানুষের ভিড় দেখে আমি তো অবাক। আমরা তো প্রথমে ভাবছিলাম আগে মন্দিরের ভেতরে দর্শন করে আসবো, তারপরে এসে লাইন দেব যখন একটু ফাঁকা হবে। তারপরে কি মনে হলো যে না, যদি তখন টিকিট না পাই, তার জন্য লাইনে দাঁড়িয়েই পড়লাম। আর ঠিক টিকিট কাউন্টারে এতটা মুখে এসেছি, তখনই একজন বেরিয়ে এসে বলল আর 12 জন কি 15 জনের মতো টিকিট পাবে। আমরা তখন ভাবছি পরে এসে লাইন দিলে আর পেতাম না। যাই হোক, এখানে অনেক রকমের প্রসাদের টিকিট পাওয়া যায়, অনেকগুলো ভবনও আছে খাওয়ানোর জন্য। এখানে মানুষকে বিনামূল্যে প্রসাদ খাওয়ানোরও ব্যবস্থা আছে। আমরা কোন ভবনের টিকিট কেটেছিলাম, টিকিটের মূল্য কি ছিল আর প্রসাদে কি কি ছিল সেগুলো একটু পরে বলছি। সবার আগে চলো মন্দির দর্শন করে নিই। প্রথমে যে জায়গাটি আমরা এসেছি, জায়গাটি হলো প্রভুপাদের পুষ্প সমাধি। এই সময়ে অত বেশি ফুল ছিল না, হয়তো শীতকালে আসলে আরো বেশি ফুল দেখতে পেতাম, কিন্তু জায়গাটি অপরূপ সুন্দর। মায়াপুরে এই ইস্কন মন্দিরটি বাদ দিয়েও রয়েছে আরো অনেক দর্শনীয় স্থান। আপনারা চাইলে একদিনে বা দুদিনের মধ্যে আশেপাশে জায়গাগুলি অনায়াসে ঘুরে দেখতে পারেন, কিন্তু আমরা যেহেতু খুব শান্ত নিরিবিলি ভাবে একটা দিন ঘুরতে গেছিলাম, তাই আমরা পুরো দিনটা এখানেই কাটিয়েছি। এই পুষ্প সমাধিতে বেশ অনেকটা সময় কাটিয়ে আমরা চলে গেলাম প্রধান মন্দিরের উদ্দেশ্যে। আমরা সাধারণত মায়াপুরে ইস্কন মন্দির বলতে যে নীল রঙের মন্দিরটি দেখি, এটি হলো তার পেছনের অংশ। ঠিক এই রাস্তা দিয়ে খানিকটা হেঁটে গিয়ে আমরা পৌঁছে গেলাম মন্দিরের একদম সামনের দিকে। কেউ যদি মায়াপুরে এসে 1-2 দিন থাকতে চায়, তার জন্য এখানে থাকার ভালোই বন্দোবস্ত আছে, তবে সবটাই হয়তো অফলাইনে বুক করতে হয়, অনলাইনে বিশেষ কিছু ব্যবস্থা নেই। এগুলি হলো মন্দিরে ঢোকার আগে জুতো এবং মোবাইল ফোন জমা রাখার জায়গা। কোনো রকমের স্মার্টফোন বা ক্যামেরা মন্দির প্রাঙ্গণের ভেতরে অ্যালাউড নয়। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে আধা ঘন্টার মতো ছিলাম। এখানে মন্দির প্রাঙ্গণের ভেতরে অনেক বিদেশিরা আছেন, যারা মন্দিরে বিভিন্ন জিনিসপত্র যেমন বই বা অন্যান্য সামগ্রী কেনার জন্য আপনাকে উৎসাহিত করতে পারে, কিন্তু আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে তাদের প্ররোচনায় পা না দেওয়াই ভালো। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম এই সুন্দর ঝর্ণাটির সামনে। আমি বেশ কিছু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। এই জায়গাটি সত্যিই খুবই সুন্দর এবং মনোরম। এরপর আমরা চলে গেছিলাম গোশালার উদ্দেশ্যে। এই গোশালাটি ইস্কনের যে মেন এন্ট্রি গেট, তার ঠিক ডান দিকে যে লম্বা সারি সারি কাপড়ের দোকানগুলি আছে, সেই সারি বরাবর সোজা এগিয়ে যেতে হয়। বেশ অনেকটা সোজা এগিয়ে এসে অনেকগুলি চাষের জমি পেরিয়ে তবে ওখানে পৌঁছানো যায়। এমনিতেও রাস্তায় বিভিন্ন জায়গাতে প্ল্যাকার্ড লাগানো আছে সহজে দিক নির্ণয় করার জন্য, অসুবিধা হওয়ার কোনো কথাই নেই। আমরা এরই মাঝে যে বিভিন্ন জায়গায় প্রসাদের স্টলগুলি আছে, সেখান থেকে একটি কেক এবং গজা কিনে খেয়েছি। এর মধ্যে গজাটা আমাদের খুবই ভালো লেগেছিল, বেশ ফ্রেশ ছিল। এরই মধ্যে আমরা হাঁটতে হাঁটতে গোশালা পৌঁছেও গেলাম। এই গোশালায় যদি কেউ একদিনের জন্য গো সেবা দিতে চায়, তাহলে সে কি খাওয়াতে চায় প্লাস কতটা অ্যামাউন্ট খাওয়াতে চায় সেই হিসাবে মূল্য ধার্য করা আছে। তবে হ্যাঁ, এখানে গরুদেরকে কিন্তু বাইরের খাবার একদমই খাওয়ানো যায় না। কেউ যদি কম পরিমাণ খাবার কিনে গরুদেরকে খাওয়াতে চায়, সেরকম ব্যবস্থা আছে। এখানে থেকে আমি যেটুকু বুঝলাম, এখানে কোনো কিছুই ফেলা যায় না, সমস্ত কিছু এই পুরো ভিলেজের মধ্যে রিসাইকেল হয়। এই গোশালাটি ছিল ওপরের তলায়, নিচের তলায় এরকম ঘি, মধু, আতর আরো অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। ওখান থেকে আমরা চলে এসেছিলাম যে নতুন মন্দিরটি তৈরি হচ্ছে সেটি দেখার জন্য, কিন্তু এত লাইন পড়েছিল আমরা আর দেখতে পারিনি। ওখানে পাশে বসার জায়গায় খানিকক্ষণ বসে রেস্ট করে আমরা 1টা-1:30টার দিকে চলে এসেছিলাম গদা ভবনে,
যেখানে আমাদের দুপুরের প্রসাদ গ্রহণের জন্য টিকিট কাটা ছিল। এই গদা ভবনে 2 রকমের টিকিট পাওয়া যায়, একটি হলো 80 টাকার টিকিট আর একটি 60 টাকার টিকিট। আমরা কেটেছিলাম 80 টাকার টিকিট। যদিও প্রসাদ বিতরণের সময় ছিল দুপুর 1টা থেকে 2:30 অবধি, কিন্তু মোটামুটি 12টার দিক থেকে এরকম লাইন পড়ে গেছিল। আমরা ওই 1:45টার দিকে এসে লাইন দিই, কারণ ওই একটু আগে খাওয়ার জন্য 1 ঘন্টা আগে থেকে লাইন দেওয়ার কোনো মানে নেই। ভেতরে ঢুকেই দেখলাম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বসে খাওয়ার জায়গা। খাবার নেওয়া লাইন একদম এক সাইডে। খাবার নেওয়া তাড়াহুড়োর জন্য যারা বসে খাচ্ছে তাদের কোনো অসুবিধা হওয়ার কোনো কথাই নেই। যদিও শুধুমাত্র বয়স্ক এবং অসুস্থদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, বাকিরা চাইলে নিচে বসে খেতে পারে, কিন্তু দেখলাম যে সবাই মোটামুটি চেয়ার টেবিলে খাচ্ছে। খুব বেশিক্ষণ আমাদেরকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়নি, মোটামুটি 10 মিনিটের মধ্যেই আমরা প্রসাদ পেয়ে গেছি। প্রসাদে ছিল ভাত, ডাল, রুটি, বেগুন ভাজা, পটলের তরকারি, পনিরের তরকারি, তার সাথে পায়েস। কেউ চাইলে এক্সট্রা খাবার আবার গিয়ে নিয়ে আসতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। আমরা প্রসাদ খেয়েই বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার উদ্দেশ্যে। চলো আজকের মতো ভ্লগটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, টাটা।